ঘুরতে যেতে তো সবারই ভালো লাগে, কিন্তু ঘোরার মধ্যেও অনেক খাটাখাটনি থাকে। এই যে আমরা ভোরবেলা 5টার সময় বেরিয়ে পড়েছি হাওড়ার উদ্দেশ্যে। আমরা যাচ্ছি নিউ জলপাইগুড়ি, এবং হাওড়া স্টেশনে আমাদের জন্য বন্দে ভারত অপেক্ষা করে রয়েছে। তো রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই, খুব সুন্দর লাগছে। আবহাওয়াও একদম খুব সুন্দর, না ঠান্ডা না গরম, খুবই মনোরম পরিবেশ। এটা আমাদের হানিমুন ট্রিপ। অন্যান্যবার সাধারণত রাতের দিকে ট্রেনগুলো করে নিউ জলপাইগুড়ি যাই, কিন্তু এটা যেহেতু হানিমুন ট্রিপ এবং এক্সপিরিয়েন্স ভালো করার জন্য, এবং বন্দে ভারতে কোনো দিনও ওঠা হয়নি বলে দুজনেরই, তো আমরা ডিসাইড করি বন্দে ভারতে করে নিউ জলপাইগুড়ি যাব। টাইমটা একটু অড, সকালবেলা ছাড়ছে হচ্ছে সকালবেলা 5:30টার সময়, 5:30 না, এক্স্যাক্ট 5:55, মানে 6টা নাগাদ, আর পৌঁছে দিচ্ছে দুপুর 1:30 নাগাদ। তো দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্স। এখন আমরা হাওড়া ব্রিজের ওপর থেকে যাচ্ছি, খুব সুন্দর, আবহাওয়া খুব মনোরম। দেখতে দেখতে প্রায় হাওড়া স্টেশনের কাছাকাছি চলে এসেছি, এবং এই দেখা যাচ্ছে হাওড়া স্টেশনের লোগো। এই ঢোকার মুখে একটু জ্যাম আছে, কিন্তু দেখা যাক, পৌঁছে যাই, ব্যাস পৌঁছে গেলাম। এখনও আমাদের ওল্ড টার্মিনালে নামতে হতো, কিন্তু আমরা নেমে পড়েছিলাম হচ্ছে নিউ টার্মিনালের ওখানে। তো সেখান থেকে তাড়াহুড়ো করে করে আমরা বন্দে ভারত ধরতে যাচ্ছি, হাতে মাত্র 10 মিনিট। আর ছুটতে ছুটতেই সামনে বন্দে ভারত দেখে মনটা খুশ হয়ে গেল। তো এইখানে দাঁড়িয়ে আমরা ছবি তুললাম, বন্দে ভারতের সাথে অন্যান্য লোকজনও ছবি তুলছে, অনেকেরই মোস্ট প্রবাবলি এটা ফার্স্ট বন্দে ভারতের জার্নি। বন্দে ভারত নিয়ে এক্সাইটমেন্ট এখনও লোকজনদের মধ্যে রয়েছে, আর থাকবেই না কেন, ট্রেনটিকে দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর। তো এই করতে করতেই আমরা আমাদের কোচের দিকে এগোতে চললাম। আমাদের কোচ হচ্ছে C12, এবং 77-78 সিট নাম্বার, এবং মনে হচ্ছে আমাদের কোচ নাম্বার আমরা দেখতে পেয়ে গেছি, হ্যাঁ এটাই হচ্ছে C12। এবং এবার আমরা উঠবো, বাইরে থেকে সুন্দর ভেতরটা দেখা যাচ্ছে। C12 একদম পারফেক্ট। তো এইবার আমরা উঠবো। উঠতে পারবে? হ্যাঁ, ঠিক আছে, ওঠো ওঠো। দাঁড়া, এটা দিই, এইদিকে এইদিকে। 77-78, 77-78, চলো। বন্দে ভারত কিন্তু একদম কারেক্ট টাইমে ছেড়ে দিয়েছে, 5:55। তো 5:55তেই ছেড়ে দিয়েছে। এখন হাওড়া স্টেশন থেকে ধীরে ধীরে করে এগোচ্ছে, এবং রাতের আলো এখনও রয়েছে। তো ঢুকতেই একদম নিউজ পেপার দিচ্ছে সবাইকে, নানা রকম নিউজ পেপার এখানে অ্যাভেলেবেল রয়েছে দেখছি। সবাই, কেউ টেলিগ্রাফ চাইছে, আমি নিলাম আনন্দবাজার, আর সানন্দা নিল টাইমস অফ ইন্ডিয়া। ঘড়িতে এখন 6:10, বাইরে হালকা হালকা আলো ফোটা শুরু হয়ে গেছে, এবং ট্রেনও গতিবেগ ধীরে ধীরে বাড়াচ্ছে। এই হাওড়ার এখান থেকে একটা উঁচু একটা স্ট্রাকচার দেখতে পেলাম, জানি না এটা কি, এটা খোঁজ করতে হবে এটা জিনিসটা কি। তারপরে আমাদের জলের বোতল দিতে চলে এলো, ছোটো ছোটো দুটো জলের বোতল। তারপরে আমি চার্জিং পয়েন্ট খুঁজছি, কোথায় চারিদিকে কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না, দেওয়ালে নেই, কোনো দিকে নেই। তারপর আমি একটা ইউটিউব ভিডিও দেখলাম, ইউটিউব ভিডিও দেখে খুঁজে পেলাম চার্জিং সকেটটা এই চেয়ারের নিচে। আমাদের চার্জিং সকেটটা অতটা ভালো করে কাজ করছিল না, হ্যাঁ চার্জ হচ্ছিলো ঠিকই, কিন্তু প্লাগ খুলে যাচ্ছে, নানা রকম USB 2, USB-C এইসব পোর্টগুলো দেওয়া আছে। তো তারপরে স্পিড চেক করছিলাম, প্রথমে দেখছি 127, 130 এরকম স্পিডে যাচ্ছে। তারপরে নজর এলো এই স্ক্রিনটার দিকে, সেখানে কনস্ট্যান্ট ইনস্ট্যান্ট স্পিড দেখিয়ে যাচ্ছে, একদম টাইমের সাথে স্পিড 109, 130, 130 অবধি ম্যাক্সিমাম দেখেছিলাম। এরপরেই দিতে চলে এলো আমাদের চা, গরম গরম চা। সকালবেলা আমরা ব্রেকফাস্টের জন্য ওয়েট করছিলাম, কারণ সেই সকালবেলা 5টার সময় বেরিয়েছি, 6টা বাজে, 2 ঘন্টা হয়ে গেছে, এখন কিছু খাইনি। চা সানন্দর অতটা ভালো লাগেনি, বাট আমার কিন্তু বেশ ভালোই লেগেছে চাটা, বেশ রিফ্রেশিং ছিল।
আমার জন্য। এরপর ট্রেন অ্যাজ ইউজুয়াল খুব স্পিডে চলতে শুরু করেছে। দেখলাম 1 ঘন্টার মধ্যে বর্ধমান পেরিয়ে গেল এবং তারপরেই দিতে আসলো আমাদের ব্রেকফাস্ট। তবে এখানে মজার বিষয় হলো আমার জন্য ছিল ননভেজ ব্রেকফাস্ট এবং সানন্দার ছিল হচ্ছে ভেজ ব্রেকফাস্ট। সানন্দার জন্য ভেজ ব্রেকফাস্ট দেওয়ার কারণ হচ্ছে ও চিকেন খায় না, সেই জন্য আমি ভেজ দিয়ে ফেলেছিলাম। কিন্তু এখানে যখন সানন্দা দেখলো যে আমারটাতে অমলেট দেওয়া হয়েছে, সেই জন্য তখন ওটা এক্সচেঞ্জ করে ভেজটাকে দিয়ে রিকোয়েস্ট করা হলো যে অমলেটওয়ালা ব্রেকফাস্টটা দিতে। তো যে অ্যাটেন্ডেন্ট ছিল, তো সে কিন্তু খুব অনায়াসেই দিয়ে চলে গেল উইদাউট এনি হেজিটেশন। এরপর পাউরুটি খুলে তার মধ্যে বাটার লাগিয়ে নিলাম। সবই ঠিক ছিল, পাউরুটিটা ঠান্ডা ছিল, তো মজা খুব একটা সেরকম আসলো না। এখানে একটা জ্যাম দিয়েছে, এখানে একটা কেচাপ, এখানে একটা কেক, এখানে একটা জুস, আর এখানে অমলেটের সাথে একটু সবজি দেওয়া রয়েছে। তো এই জিনিসটা আমার বেশ ভালোই লেগেছে। অমলেটের সাথে ডিম অল টাইম ফেভারিট, যে কোনো জিনিসের সাথেই চলে যায়। সানন্দারও বেশ ভালোই লেগেছে ব্রেকফাস্টটা, কারণ ওর ভেজ ব্রেকফাস্টে চেঞ্জ করে নন ভেজ ডিম পেয়েছে, তো ওরও খুবই ভালোই লেগেছে। এরপর ফারাক্কা ব্যারেজ ক্রস করবে বলে আমি একটু উঠে জানলা দিয়ে তো বাইরে উঁকি মেরে দেখা যায় না, ওই কাছ থেকে কোনো রকমভাবে বাইরে দেখার চেষ্টা করলাম, আর তখনই দেখলাম ট্রেনটা খুব সুন্দরভাবে কার্ভেচারে যাচ্ছে। আর মজার ব্যাপার হলো এই দরজাগুলো সুইচ টিপলেই দরজা অটোমেটিকভাবে খুলে যায়। তো আমি যেহেতু পিছনে বসেছিলাম, তো প্রচুর লোকজন যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, একটু আওয়াজ হচ্ছিল, বাট কিছুক্ষণ বাদে ওটা ঠিকঠাক ছিল। এবার সামনে ফারাক্কা ব্যারেজের জন্য অপেক্ষা করছি। তো এই হচ্ছে ফারাক্কা ব্যারেজে যাওয়ার আগের স্টেশনটা। সামনেই সুন্দর এই জল দেখে মনটা খুশ হয়ে গেল। একদম ফারাক্কা ব্যারেজের কাছেই চলে এসেছি। আর বন্দে ভারতের জানলাগুলো এত বড় যে দূর থেকে দাঁড়িয়েও পুরো ক্লিয়ার ভিউ পাওয়া যায়। এরকম না যে জানলার সাইডেই বসতে হবে, দাঁড়িয়ে বসে সব জায়গা থেকে একদম ক্লিয়ার ভিউ, কাঁচগুলো একদম পরিষ্কার। আর এই যে ফারাক্কা ব্যারেজ স্টার্ট হচ্ছে। প্রত্যেকবারই যখন এখান দিয়ে যাই রাতের বেলায় পাস করি, তো ফারাক্কা ব্যারেজটা ভালো করে দেখা হয় না। এই প্রথমবার দিনের বেলা এখান থেকে পাস করছি, আর কি সুন্দর দৃশ্য, জলের কালারটাও দুর্দান্ত ফুটে উঠেছে। এই দিকটা গঙ্গোত্রীর দিক থেকে আসছে, আর ওই দিকটা হচ্ছে বাংলাদেশের দিকে চলে যাচ্ছে। কিছু দূর গিয়েই পদ্মা নদীতে কনভার্ট হয়ে যাবে। ফারাক্কার উপর দিয়ে যেতে খুবই সুন্দর লাগছে, একদম অসাধারণ দৃশ্য। বাইরে মনে হচ্ছে কিছুটা দূর যাওয়ার পরেই তো মনে হচ্ছে যেন একটা সামনে সমুদ্রের মতো লাগছে, পুরো ইনফিনিটি। দূরে যদিও কিছু কিছু দেখা যাচ্ছে, বাট একদম ইনফিনিটির মতোই লাগছিল। বন্দে ভারতে যেতে একটুও বোর লাগবে না, কারণ নির্দিষ্ট স্টপেজ ছাড়া কোনো জায়গাতে কোনো সিগন্যালে দাঁড়াচ্ছে না। যেদিকেই দেখবেন সেদিকেই কনস্ট্যান্ট প্রকৃতির দৃশ্য চেঞ্জ হচ্ছে। এরপর টয়লেটের দিকে একটু যাই। দরজাটা খুলে গেল এবং এই দিকে রয়েছে ইন্ডিয়ান স্টাইলের টয়লেট, আর ওইদিকে ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট। তো এরপরে ঢোকা যাক, ঢুকে দেখি কীরকম অবস্থা। এমনিতে চারিদিকে ইনফ্রাস্ট্রাকচার ঠিকঠাকই রয়েছে, সব দিকেই খুব ভালো। ওয়াশ এরিয়ার পাশে একদিকে হ্যান্ড স্যানিটাইজার, ওদিকে হ্যান্ড ড্রায়ারও রয়েছে। এখানে এমনিতে সবই ঠিক আছে। উপরে ভেন্টিলেশনের জন্য জায়গাও রয়েছে, জানলাটাও রয়েছে, বাইরে থেকে দেখা যায় না। নিচটা একটু অপরিষ্কার হয়ে রয়েছে, লোকজন যাচ্ছে, জুতো একটু জল পড়েছে এবং জুতোর কাদা মতো হয়ে রয়েছে। এরপরে মালদা টাউন স্টেশন আসছে, সেই জন্য স্পিডটা একটু স্লো হয়ে গেছে। মালদা টাউন স্টেশন ঢুকবে করছে। আমিও দরজার সামনে দাঁড়িয়ে আছি, কারণ আগের স্টেশনগুলোতে নামিনি দরজাতে বন্ধ না হয়ে যাওয়ায়। মালদা টাউনে বিফোর টাইম প্রায় 15 মিনিট আগে এখানে ঢুকে যাচ্ছে, তো এখানে বেশ যথেষ্ট টাইম দেবে, তো সেই জন্য দাঁড়িয়ে আছি। এইবার জাস্ট দরজাটা খোলার অপেক্ষা করছি। দরজা খুলে গেল এবং সবাই ধীরে ধীরে নামছে, এবং তার সাথে আমিও নেমে পড়ছি তাড়াহুড়ো করে, কারণ বেশিক্ষণ যদি বাইরে থাকি আবার দরজা বন্ধ হয়ে যাবে। সকালবেলা অন্ধকার থাকার জন্য ভেতরটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছিল,
এখন যেহেতু দিনের বেলা, তো বন্দে ভারতের ভেতরটা কিন্তু অতটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, পুরো কাঁচের একটা স্ট্রিপ, কালো স্ট্রিপ একটা পুরো দেখা যাচ্ছে। বাইরে দাঁড়িয়ে ভালোই লাগলো, মালদা টাউন স্টেশনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবার যদিও জানি যে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়াবে, বাট তাও আমি উঠে গেলাম। ওঠার সময় ভেতরের যন্ত্রাংশ কিছু দেখতে পাওয়া যাচ্ছে, বন্দে ভারতের যে দরজাটা ক্লোজিং আর ওপেনিং মেকানিজম। বাট এটা ভালোই লাগলো যে দরজাটা অটোমেটিক খুললো, বন্ধ হয়ে যাচ্ছে। এবার আমি তড়িঘড়ি করে আবার ভেতরে গিয়ে বসে পড়লাম। वेज और एक नॉन वेज। ভেজ এরপর আমার আর সানন্দার খাবার দিয়ে গেল। সানন্দার জন্য ভেজ, আমার জন্য নন ভেজ। আমাকে দিচ্ছে ডাল, ভাত, রুটি, একটা সবজি এবং মাংস। সানন্দাকে মাংসর জায়গায় ওখানে পনির দিয়েছে। তো খাবারটা খেয়ে দেখি কীরকম লাগছে। টেস্ট তো ভালোই লাগছে, একদম ফ্রেশ। আর সানন্দারও খাবারটা বেশ ভালোই লেগেছে। তো এটা আমাদের লাঞ্চ সার্ভ করে দিল, একদম টপ নচ। ও সাথে দইও দিয়েছে। কিছুক্ষণ বাদে আইসক্রিমও দিয়ে গেছিলো, এবং আইসক্রিম আমরা দুটো খাওয়ার পর আরও দুটো ওদের রিকোয়েস্ট করে দিয়ে যায়, ইভেন তার সাথে একটা দইও এক্সট্রা দিয়ে দেয়। এবং লাঞ্চ সেরে ওঠার আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাই নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমাদের নামার সময় হয়ে গেছে। নামার সময় একটি মজার ঘটনা ঘটে। নাসিম নিজের যখন ব্যাগ নামাচ্ছিল, নাসিমের দেখতে পুরো একটা সেম ব্যাগ অন্য লোকের একটা নিয়ে নেমে পড়ছিল। তো ওই লোকটা তখন বলে যে এটা ওনার ব্যাগ, নইলে কিন্তু উইদাউট চেকিং যদি ওই লোকটা না দেখতো, তাহলে নাসিম ওই ব্যাগটা নিয়ে হোটেলে চলে যেত এবং তখন সমস্যায় পড়ে যেত। এটা আমার ব্যাগ নয়, এটা ওর ব্যাগ, যার জন্য আমি আরো কিনতে পারিনি। বন্দে ভারতের জার্নি এখানেই সমাপ্ত হচ্ছে। ওভারঅল বন্দে ভারতের এক্সপিরিয়েন্স কিন্তু খুবই অসাধারণ লেগেছে। সকাল 5:30টায় বেরিয়েছে এবং এক্স্যাক্ট 1:25, আমার মনে হয় একটু তারও আগে নামিয়ে দিয়েছিল। তো খুবই স্মুথ, নির্দিষ্ট স্টপেজ ছাড়া কোনো জায়গায় দাঁড়ায়নি, এবং যেখান থেকে যখন চলছিল কোনো সিগনালে কোথাও দাঁড়ায়নি। ওভারঅল দারুণ এক্সপিরিয়েন্স। আমি তো বলবো ফ্লাইটের থেকে বন্দে ভারতে আসা বেশি কমফোর্টেবল হবে, কারণ ফ্লাইটে চেকিং চেক আউট নানা রকম ঝামেলা থাকে। তো সেইগুলো এখানে করতে হবে না, খুবই স্মুথ কমফোর্টেবল জার্নি। তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই সুন্দর। আর নেক্সট ভিডিওতে আমরা নিউ জলপাইগুড়ি থেকে টয় ট্রেনে করে সোজা দার্জিলিং যাই। প্রায় 7.5 ঘন্টার জার্নি ছিল। তো সেই সব কিছুই নেক্সট ভিডিওতে রয়েছে।